পেহেলগাম হত্যাকাণ্ড অবশ্যই একটি দুঃখজনক ঘটনা। আমি শুরুতে বলে নিচ্ছি, এটা আমার নিজস্ব মতামত। কোন ধর্ম সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎসাহ প্রদান করে না। যেটা সেটা যে ধর্মই হোক না কেন। ইসলাম বলে কোন নিরীহ ব্যক্তিকে হত্যা করা মানে সমগ্র মানবজাতিকে হত্যা করা। আজকের বিষয় পেহেলগাম। পেহেলগামের বিষয় ১৯৪৭ এর পর থেকে যতগুলা কাশ্মীরে ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি ফাহাদ আপনাদের সাথে আছি। পাহালগাম জম্মু ও কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন স্থান। আমরা সবাই জানি, যা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। তবে এটি কাশ্মীরের উপত্যকার অংশ হওয়ায় সন্ত্রাসবাদী হামলা এবং সংঘর্ষের ঘটনার শিকার হয়েছে। ভারতের স্বাধীনতার পর ১৯৪৭ সালের পর থেকে পেহেলগামে ঘটে যাওয়া বা পুরা জম্মু কাশ্মীরে ঘটে যাওয়া সবগুলো ঘটনা যদিও তথ্য এবং নথি পাওয়া যায় না, তবে আমি চেষ্টা করব বিভিন্ন তথ্য এবং নথির দ্বারা, যেটা সংবাদ মাধ্যম এবং উইকিপিডিয়াতে আছে, সেটার মাধ্যমে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করা। গত ২৫শে এপ্রিল পেহেলগামে একটি সন্ত্রাসী বাদী হামলা সংঘটিত হয়, যেখানে ২৬ জনের মতো পর্যটক নিহত হন। পাহালগামে ছোটখাটো সন্ত্রাসবাদী তৎপরতা রয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে অনেকবার। আমি সন্ত্রাসী বলবো না, হয়তোবা মাঝে মধ্যে আমি এটা বলতে পারি যে স্বাধীনতাকামী সংগঠন। বিশেষ করে ১৯৯০ দশক থেকে যখন কাশ্মীর বিদ্রোহ তীব্র হয়, ভারতীয় বাহিনী কর্তৃক মারা যাওয়া মুসলিমদের সংখ্যা কিন্তু নেহাতে কম নয়। অনেক মুসলিম কিন্তু ভারতীয় সেনাবাহিনীর হাতে মারা যায়। কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মুসলিম নির্যাতন এবং হত্যার অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে, বিশেষ করে ১৯৮৯ সালে বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে। তবে এই সংখ্যা নির্ধারণ করা আমাদের জন্য অত্যন্ত কঠিন, কারণ হচ্ছে যে তারা নথিতে বা কোনো জায়গায় সেই সংখ্যাটা উল্লেখ করে না। আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং উইকিপিডিয়া এবং আদার্স নিউজ সোর্সের মাধ্যমে আমরা হচ্ছে যে বিষয়গুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করব। ১ আগস্ট ২০০০ সাল পহেলগাম গণহত্যা হয়, যেখানে আমারনাথ তীর্থযাত্রীদের উপর সন্ত্রাসবাদী হামলা হয়, যেখানে ৩০ জনের বেশি মানুষ মারা যায়। ১৯৮৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত যদি আমি কথা বলি, তাহলে এখানে বিভিন্ন সূত্র উঠে আসবে। সেই সূত্র অনুসারে আমি কথা বলবো। কাশ্মীরে টোটাল কতজন মানুষ মারা গেছে, এই বিভিন্ন তথ্য অনুসারে ৭০,০০০ মতো মানুষ প্রাণ হারায় কাশ্মীরে। আমি পুরো কাশ্মীরের কথা বলছি। এর মধ্যে রয়েছে জঙ্গি সন্দেহে প্রায় ২০ থেকে ২৫,০০০ মতো মানুষ প্রাণ হারায়, যাদের অধিকাংশই মুসলিম। বেসামরিক নাগরিক ছিল প্রায় ৩০,০০০ মতো, প্রায় সবই মুসলিম। আর নিরাপত্তা বাহিনীর সদস্য ৫ থেকে ৭,০০০, সেটা বিভিন্ন ধর্মাবলম্বী হতে পারে। এবং ২০১৮ সালে শুধুমাত্র ১৬০ জন বেসামরিক নাগরিক নিহত হয়, যাদের অধিকাংশ মুসলিম। এটা মানবাধিকার সংগঠন রিপোর্ট অনুযায়ী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইট ওয়াচ এর মতো সংগঠন অভিযোগ করে যে নিরাপত্তা বাহিনী গুম ও নির্বিচার হত্যা, অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং হত্যার সঠিক সংখ্যা কখনো প্রকাশ করে না। এই ঘটনাগুলোর সাথে ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর নিরাপত্তা বাহিনীর অভিযান বৃদ্ধি পায় এবং বেসামরিক নাগরিকের মৃত্যুর সংখ্যা বাড়ে। উল্লেখযোগ্য ঘটনা যদি আমি বলি, ১৯৯০ সালে গাওকাদাল হত্যাকাণ্ড, যেটা কথা আমরা অনেকে জানি বা অনেকে জানি না। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালায়, যেখানে প্রায় ৫০ জন মুসলিম নিহত হয়। ১৯৯৩ সালে শ্যামল গণহত্যা, বিএসএফ এর গুলিতে ৫৫ জন মুসলিম নিহত হয়। ২০১৬ সালের অশান্তির কথা যদি বলি, বোরহান ওয়ানির হত্যার পর বিক্ষোভে প্রায় ১০০ জন মুসলিম নিহত হয়। নিহতদের ধর্ম পরিচয় সময় অস্পষ্টভাবে রেকর্ড করা হয়। যদিও কাশ্মীরের ৯৭% মানুষ মুসলিম, জনসংখ্যার দিক দিয়ে অধিকাংশ যারা নিহত হয় তাদের অধিকাংশ মুসলিম হিসেবে গণ্য করা হয়। এইসব ঘটনার সময় আসলে ভারতের সরকার প্রধান কারা ছিলেন বা মুখ্যমন্ত্রী কারা ছিলেন? ১৯৯০ সালে যে কাশ্মীর হত্যাকাণ্ডের বাইরেও যে হত্যাকাণ্ডগুলো হয়েছে মুসলিম নিধনে, সেখানে নরেন্দ্র মোদীর ভূমিকা অনেক বেশি। আমরা ২০০০ সালের ঘটনার কথা যদি বলি, তাহলে অটল বিহারী বাজপেয়ী উনি কিন্তু সরকার প্রধান ছিলেন। ২০২৫ সালের যদি কথা বলি, তখন সরকার প্রধান ছিলেন প্রধান আছেন হচ্ছে নরেন্দ্র মোদী। ২০১৮ সালের কথা বলি, তখন হচ্ছে সরকার প্রধান নরেন্দ্র মোদী। এবং আমরা যদি এর আগের কথা বলি, ২০০৮ এবং পরের ঘটনা, সেগুলো আমরা অনেকাংশে অনেকে জানি যে ঘটনাগুলোর সময় সরকার প্রধান কে ছিলেন। আসলে আমরা দেখতে পাই যে সবসময় এই সব ঘটনাগুলো যখন হয়, এর পেছনে কিন্তু সবসময় সরকার প্রধানগুলো বিজেপিরই থাকে। আমরা অনেক সময় দেখেছি বিষয়টা। এবং আমি ভারতীয় কিছু নিউজ দেখেছি, যেখানে বাংলা নিউজ, যেখানে বলা হচ্ছে যে এসব ঘটনার পিছনে বাংলাদেশের হাতও রয়েছে। আসলে এগুলো খুবই অদ্ভুত। সাধারণত কাশ্মীরে অনেক বেশি পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর অনেক বেশি টহল থাকে। যেদিন ঘটনাটা ঘটলো, ২০২৫ এপ্রিলে যে ঘটনাটা ঘটলো, সেদিন আসলে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি কেমন ছিল? বিভিন্ন মিডিয়ার সূত্রে সেখানে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি খুবই কম ছিল। যদিও সেই যে পেহেলগামের যে এলাকায় এই ঘটনাটা ঘটেছে, সেই এলাকায় কম হলেও দিনে ২ থেকে ৩ বার বা ৩ থেকে ৪ বার হচ্ছে যে নিরাপত্তা বাহিনীর যৌথভাবে একটা টহল হয়। পেহেলগামে ভারতীয় সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ এবং সিপিআরএফ এবং জম্মু কাশ্মীরের পুলিশ নিয়মিত টহল দেয়, এটা আমরা জানি। বিশেষ করে পর্যটন মৌসুমে মে থেকে সেপ্টেম্বর, আমারনাথ ও তীর্থযাত্রীর সময় জুন থেকে আগস্ট নিরাপত্তা জোরদার করা হয়। এই সময় কিন্তু খণ্ডকালীন অনেক আর্মি ক্যাম্পও গড়ে ওঠে। রাস্তায় চেকপোস্ট, গাড়ি তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের কিন্তু পরিচয় যাচাই করা হয়।
সন্ত্রাসবাদের হামলার যে ঝুঁকির কারণ, পাহালগামের প্রধান প্রধান স্থান যেমন মাজার, পর্যটন স্পট, সশস্ত্র বাহিনীর নিরাপত্তা সবসময় মোতায়েন থাকে। তারপরও এই ধরনের একটা ঘটনা ঘটে যাওয়া এটা আসলেই হতাশাজনক এবং উদ্বেগজনক। পাহালগামের আশেপাশে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে যেখান থেকে নিয়মিত অপারেশন পরিচালিত হয়। সেনাবাহিনীর প্রধানত লাইন অফ কন্ট্রোল এলওসি এর কাছাকাছি এলাকায় সন্ত্রাসবাদী তৎপরতার মধ্যে কাজ করে। এবং এর পাশাপাশি কিন্তু ৭টা গোয়েন্দা সংস্থা কাজ করে, এবং এলওসি যেটা বলা সেনাবাহিনীর ইন্টারনাল যে সোর্স তারাও কিন্তু কাজ করে। এবং সিপিআরএফ এবং পুলিশ নিয়মিত কিন্তু অভ্যন্তরীণ নিরাপত্তার জোরদার করার জন্য তারা টহল দেয়। সাধারণ দিনে পাহালগাম নিরাপত্তা বাহিনী সংখ্যা পরিবর্তনশীল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ সময় কিন্তু এটার সংখ্যাটা বাড়ে। যদিও কিছুদিন আগে পাকিস্তানের যে সেনাপ্রধান হুমকি দিয়েছিল, সেই হুমকিকে যদি তারা ভারতীয় বা রাজ যেটা বলছিলেন কি যে এটা পাকিস্তানের হাত রয়েছে, আমি জানি না আসলে হাত আছে কি নাই, তবে সেই ঝুঁকিকে যদি তারা মাথায় নিত তাহলে কেন তারা নিরাপত্তা বাহিনী বাড়ানো না এবং তারা নিরাপত্তাকে জোরদার করলো না। এবং আমার এখানে আরেকটা কোশ্চেন যেখানে, সেটা হচ্ছে যে এখানে ক্রুজ সার্কিট আমরা ক্যামেরার আসলে কি অবস্থা ছিল, সেখানে ক্রুজ সার্কিট কোনো ক্যামেরার অবস্থান ছিল কিনা, সেটা থাকলে কেন এগুলার ভিডিও প্রকাশ করা হচ্ছে না। এবং ওখানে যদিও টহলের কথা যেটা বললাম, সেখানে আসলে গাড়ি দিয়ে অনেক সময় টহল দেওয়া সম্ভব নয়, সেখানে হয়তো ঘোড়াচালিত বা অন্যান্য যানগুলো ইউজ করা হয়। 2024 সালের হিসাবে জম্মু কাশ্মীরে প্রায় 5 লক্ষ সেনা সদস্য মোতায়েন রয়েছে। এই সংখ্যা সময়ের সাথে পরিবর্তন হয়, এটা আপডাউন হয়। এখন বর্তমানে তো 5 থেকে 6 লাখ বা 7 লাখ সেনা সংখ্যা কিন্তু কাশ্মীরে মোতায়েন রয়েছে। কারণ কাশ্মীর সবসময় ভারত এবং পাকিস্তানের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা। জম্মু কাশ্মীরের পুলিশের সংখ্যা প্রায় 30,000, 2023 সালের তথ্য অনুযায়ী কথা বলছি। এছাড়াও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এবং অন্যান্য আধা সামরিক বাহিনী রয়েছে প্রায় 70,000, এবং বর্ডার গার্ড বিএসএফ রয়েছে 50 থেকে 60,000। সেনা ক্যাম্প যদি বলি, পেহেলগামে 2 থেকে 3টা বা 4টা সেনা ক্যাম্প রয়েছে হয়তোবা, এবং পুরোপুরি কাশ্মীরের কথা যদি বলি 100-র উপরে সেনা ক্যাম্প থাকতে পারে। এটা নির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে এটা থাকার আশঙ্কা করা যাচ্ছে যেহেতু এটা সবসময় উত্তেজনাপূর্ণ একটা এলাকা। পাহালগামের জনসংখ্যা যদি কথা বলি, তাহলে এখানে প্রায় 10.7 লাখ বা 11 লক্ষের মতো কি জনসংখ্যা রয়েছে। পাহালগাম একটি ছোট শহর এবং এর জনসংখ্যা কয়েক লাখের মধ্যে সীমাবদ্ধ। এবং পুরোপুরি জম্মু কাশ্মীরের যদি কথা বলি, তাহলে এখানে মোট জনসংখ্যা হচ্ছে যে 1.25 কোটি। তার মধ্যে 97% মুসলিম, তাহলে আমরা ধরে নিতে পারি 1.7 লক্ষ কোটি হচ্ছে যে মুসলিম জনসংখ্যা। পাহালগাম থেকে বর্ডারের দূরত্ব প্রায় 100 থেকে 150 কিলোমিটার। তাহলে এটা বর্ডারের কাছাকাছি একটা ঘটনা না, যেখানে সন্ত্রাসী বাহিনীরা যে লস্কর তৈয়ব যাদের কথা বলা হচ্ছে তারা আসলো এবং তারা দায় স্বীকার করলো এবং তারা চলে গেল। এই 100 থেকে 150 কিলোমিটার তারা যে পাকিস্তান থেকে এসে হামলা করলো, তারা কিভাবে হামলা করলো, ইন্ডিয়ান যে ইন্টেলিজেন্স সার্ভিস তারা আসলে কোথায় ছিলেন সেই সময়, এবং তাদের কাছে যেন কোনো আপডেট ছিল না। এই হামলা তো সাথে সাথে হয়নি, এটা নিশ্চয়ই একটা পরিকল্পনা ছিল, এটা নিশ্চয়ই একটা কোনো ব্যাকগ্রাউন্ড ছিল। এই ব্যাকগ্রাউন্ডটা আসলে কিভাবে আসলো, গোয়েন্দা বাহিনীগুলোর এই ব্যাকগ্রাউন্ডটা জানা উচিত ছিল এবং এটার অনুযায়ী অ্যাকশন নেওয়া উচিত ছিল, কিন্তু এটা কেন হয়নি আমি আসলে আমার আসলে বোধগম্য নয়। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু কোনো নিরাপত্তা বাহিনী অথবা কোনো ইন্টেলিজেন্স সার্ভিস খবর পেল না, এটা আসলে খুবই হতাশাজনক। খবর পায় নাই নাকি খবর দেয় নাই, বা খবর পেয়েও হয়তো বা ইগনোর করেছে। আর এখানে ধরে ধরে হিন্দুদেরকে মারার, এটা আসলে সনাতনীদেরকে মারার, এটা আসলে ব্যাখ্যাটা কি হতে পারে? আপনার নাম জিজ্ঞেস করে আপনার নাম কি, আপনি কোন ধর্মের, এটা দেন গুলি করে মেরে ফেললো। এটা কি আসলেই বোঝা যায় এই ধরনের যে আপনার নাম কি? আমি তো বলতে পারতাম আমি মুসলিম, আপনি কিভাবে আমাকে করতেন? ওখানে কি এতগুলো সময় ছিল আপনাকে গোলাগুলি করতেছে, এবং আশেপাশে কি এই গুলির সাউন্ডটা কি যাচ্ছিল না? যেটা বর্ডার থেকে 100 থেকে 150 কিলোমিটার দূরে, যেটা লাইন অফ বর্ডারে নাই, হ্যাঁ, সেখান থেকে এসে কেমন সন্ত্রাসী হামলা করলো, আমি সেখান থেকে চলে গেল। এর ফলস্বরূপ যে পেহেলগামে যে সেনা অভিযান চালালো, সেখানে আমরা দেখলাম কয়েকটা বাড়িঘর ফুরাই দিল, মহিলা, শিশু এবং ঘরের পুরুষ সহ জঙ্গি সন্দেহে তারা মেরে ফেললো। এরকম অনেক ঘটনা তারা করেছে। 1989 থেকে 2025 সাল পর্যন্ত আমরা যদি দেখি, সেখানে মুসলিম নিধনের সংখ্যা 70,000। বিভিন্ন উপাধি দিয়ে তাদেরকে কিন্তু কি করা হচ্ছে, নিধন করা হচ্ছে। একটা জাতি স্বাধীনতা কামী হতে পারে, স্বাধীনতা কামীরা সবসময় একটু বিদ্রোহী থাকে, বাট সন্ত্রাসী ঘটনাগুলো অন্যরকম। সন্ত্রাসী ঘটনাগুলো যখন কখনো কোনো ধর্মের নাম দিয়ে সন্ত্রাসী ঘটনাগুলো হয়, তখন আসলে ওই ধর্মই সেটা লাইবিলিটি নেয় না, কারণ ওই ধর্মই এই সন্ত্রাসী ঘটনাগুলো করতে বলা নেই। সো আমার মতে সে যে ধর্মের হোক, যে মারা গেছে আর যে করেছে, হ্যাঁ, যে করেছে সে অবশ্যই শাস্তির যোগ্য এবং তাকে ওই শাস্তির আওতায় আনতে হবে, কিন্তু এর কারণে কোনো নিরীহ মানুষ যেন প্রাণ না হারায়। এবং যে মারা গেছে, হ্যাঁ, তার জন্য অবশ্যই সমবেদনা, কারণ হচ্ছে যে মারা গেছে সে তো আর ফিরে আসবে না, এবং পাশাপাশি তার পরিবারও একজন তাদের কাছে মানুষ হারালো, এবং এই বেদনা সেই বুঝবে যে স্বজন হারাইছে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমি আরো বিস্তারিত কথা বলবো হয়তো বা কোনো একদিন এইসব বিষয় নিয়ে, কাশ্মীরের গণহত্যা নিয়ে হয়তো। এটা তুলে ধরার কারণ হচ্ছে যে আমরা শুধু এই 26 জনের ঘটনাকে আমরা হাইলাইট করেছি, আমরা কিন্তু 70,000 মানুষের কথা জানি না অনেকে।
এই জিনিসগুলো আসলে উঠে ধরা দরকার। 26 জনের ঘটনাগুলো মিডিয়া হাইলাইট করছে, কিন্তু কোনো মিডিয়া এটা হাইলাইট করে না যে কাশ্মীরে আসলে কি ঘটনা ঘটেছে 1989 থেকে 2025 সাল পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ताजनगरी आगरा में 2 कटुए मारे गए, छत्री गोरक्षा दल इसकी जिम्मेदारी लेता है। और भारत माता की सौगंध 26 का बदला अगर 2600 से ना लिया तो मैं भारत माता का पुत्र नहीं। जय श्री राम, जय हिंदू राष्ट्र। भारत माता की